পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারে আরো বেপরোয়া হতে পারে সন্ত্রাসীরা, শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধের দাবি। অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। শুটিং ফেডারেশনের অস্ত্র জুলাই আন্দোলনের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ কমিটি দেওয়ার আগে আরও যাচাই বাছাই চায় জাতীয় ক্রীড়া পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যু। মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস, সন্দেহভাজন কয়েকজন আটক। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি। নতুন ভিসি ডক্টর তৌফিক আলম আন্দোলনকারীদের উচ্ছ্বাস। বিজয় মিছিলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে নিজেকে খুবই ভালো লাগছে। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিছনে ফিরে তাকাবে না। চাহিদা বাড়লেও বিলুপ্তির পথে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামাল পুঁজি সংকটে পেশা ছাড়ছেন কারিগররা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। পুলিশের হাতের মারণাস্ত্র উঠিয়ে নিলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হতে পারে। যে কোনো অভিযানে পুলিশেরই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। বলেন, অস্ত্র প্রত্যাহার নয় বরং বাহিনীটিকে ব্যবহার করে স্বার্থ হাসিল করার মানসিকতার পরিবর্তন জরুরি। আরও জানাবেন নাজমুস সাকিব। প্রতিটি বুলেট নিথর করেছে দেহ। দেখে মনে হবে এই আক্রমণ হামলার উদ্দেশ্য কেবল মৃত্যু ঘটানো। চাইনিজ রাইফেল, সাবমেশিন গান ও 9mm এর মতো পিস্তল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলেই, যার বড় ব্যবহার হয় গত বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহলে দাবি ওঠে পুলিশের হাত থেকে মারণাস্ত্র তুলে নেয়ার। ফেব্রুয়ারিতে হওয়া ডিসি সম্মেলনেও একাধিক প্রশাসক পুলিশের হাত থেকে এসব মরণঘাতী অস্ত্র তুলে নেয়ার পক্ষে মত দেন। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। এমন প্রেক্ষিতে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মরণঘাতী এসব অস্ত্র আর থাকছে না পুলিশের হাতে। বন্ধুকে গুলি করতে পারে, পুলিশ তো জনগণের বন্ধু। তাহলে গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যার অধিকাংশই পুলিশেরই হাতে। সাম্প্রতিককালে বলা হচ্ছে পুলিশের হাতের যে মারণাস্ত্রগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে, এবং সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে কি অপরাধীরা ভয় পাবে, কিংবা অপরাধীদের আইনের আওতায় আনা যাবে কতটা, সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় 2 লাখের মতো এ বাহিনীটি জনগণের কাছাকাছি থেকে কাজ করেন, যাদের উদ্দেশ্য শুধু সেবা দেয়াই নয়, অপরাধ কিংবা সন্ত্রাস দমনের মতো বড় কাজ। এর জন্য তাদের হাতে থাকতে হয় আধুনিক সব অস্ত্র। উপমহাদেশে যেখানে বড় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনা আছে, সেখানে বাংলাদেশে এসব অস্ত্র তুলে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারা যাবে কতটা, এমন প্রশ্ন ছিল পুলিশের সাবেক আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কাছে। পুলিশের হাতে কি অস্ত্র থাকবে সেটা তো পরিষ্কার করতে হবে। তার কারণ অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। যাদের হাতে বিপর্যয়মূলক বা ধ্বংসমূলক বা মারণাস্ত্র আছে, তাদের বিরুদ্ধে পুলিশকে শুধু লাঠি নিয়ে মোকাবেলা করবে, অভিযান পরিচালনা করবে, সেটাই তো হবে না। তাহলে এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। অতি উৎসাহী পুলিশের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হত্যাকাণ্ড বাড়ে পুলিশের হাতে। তাই মরণাস্ত্র রাখা যেতে পারে, তবে এর অনৈতিক ব্যবহার যেন কেউ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশের জায়গাগুলো নিয়ে যাতে পুলিশের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে
এই ধরনের জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে না পারে। সুপারভিশনের ব্যাপার আছে, তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা থাকবেন, যারা মাঠ পর্যায়ে নিশ্চিত করবেন যে অস্ত্রের যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, যেটা বিগত 5ই আগস্টের আগের 15 বছর আমরা দেখেছি। এপিবিএনের সংখ্যা খুবই কম। যাদের হাতে মারণাস্ত্র থাকলেও সেটা সুফল পুলিশের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিবিএন ফোর্সও তো পুলিশ ফোর্সের মতোই হলো, এবার এপিবিএন তো সব জায়গায় থাকে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দীর্ঘ 8 মাস পেরোলেও গঠিত হয়নি বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি, ফলে স্থবির হয়ে আছে সব কার্যক্রম। আসন্ন সাফে ভালো করা নিয়ে শঙ্কায় আছেন শুটাররা। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, জুলাই আগস্টে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের খবরে সময় নিয়ে যাচাই বাছাই করে কমিটি গঠন করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। সম্ভাবনা এবং অর্জনের দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশনের থেকে অনেকটাই এগিয়ে দেশের এই শুটিং ফেডারেশন। তবে ক্রীড়ার অভিভাবকদের খামখেয়ালিপনায় এখন ধ্বংসের মুখে দেশের ব্যয়বহুল এই ফেডারেশন। মাঝে মধ্যে শুটাররা অনুশীলন করলেও দীর্ঘদিন ধরে নেই কোনো প্রতিযোগিতার আমেজ, যে কারণে শুটিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক শুটাররাই। রাইফেল হাতে নিয়ে দেশের হয়ে অনন্য কীর্তি করেছেন, হয়েছেন ইতিহাসের অংশ। প্রথমবার বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল নিয়ে দেশের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করা সহজ কথা নয়। নিয়মিত অনুশীলন আর ডিসিপ্লিনের কারণেই সাফল্য পেয়েছিলেন কামরুন নাহার কলি। টোটালি এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছি, কারণ আমাদের কোচ নেই, আমাদের ফেডারেশনে টোটালি প্র্যাকটিস বন্ধ। দেশের 25টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করলেও শুটিং ফেডারেশনের দিকে নজর নেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের সাফে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একটা টিমকে মিনিমাম 5 থেকে 6 মাস একটা হার্ড ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের মধ্য থেকে চুজ করে নেবে যে কার আমরা রেজাল্ট দিতে পারবো। একটা গেমসে তো আমাদের মেডেল পাওয়ার চান্সও ছিল, তো এরকম আমাদের অনেকগুলো গেমস আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো করতে পারিনি, এমনকি আমাদের ন্যাশনাল লেভেলেও কোনো গেমস হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, অ্যাডহক কমিটির অপেক্ষায় থমকে আছে ফেডারেশনের সব কার্যক্রম। এই ধরনের ক্যাম্প অর্গানাইজ বা প্রতিযোগিতা অর্গানাইজ যোগদানের জন্য একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ইয়ে আছে। এটা খুব একটা বেশি যে তা না, 2টা কম্পিটিশনের মতো মিস করা হয়েছে, যেটা আমরা হয়তো বা পূর্ণাঙ্গ কমিটি থাকলে বা অ্যাডহক কমিটি থাকলে তারা পাঠাতে পারত। শুটিং ফেডারেশনের বন্দুক জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহারের খবরে কমিটি ঘোষণার আগে অনেক বেশি সচেতন মন্ত্রণালয়। ফোর্স শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রপোজাল আমরা পেয়েছি। আমরা এটা রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটা সংস্থার ব্যাটিংয়ের জন্য আমরা পাঠিয়েছি। শুটাররা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান করে আবারও বন্দুক রাইফেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সাফল্য ছিনিয়ে আনবেন তারা। শরীফ রওশন, এখন, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতায় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। রকিবুল রাহাতের প্রতিবেদন। মঙ্গলবার মধ্যরাত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সড়কে বাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থী শাম্যকে বহনকারী বাইকের সঙ্গে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিল তারা। শাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলে মনে করেন ছাত্রদল সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কি ধরনের মাদক সেবীর অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে
মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলন নেই। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে গণমাধ্যমের সাথে কথা না বলেই হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে। 3-4 জনের মতো আমরা ধরেছি এবং যারা গাঁজা বিক্রি করে এই সমস্ত লোক সন্দেহ। তারপর দেখি আমরা তদন্ত করে। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাম্যের জানাজা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সুচিত্রা শর্মিনকে অপসারণ করা হয়েছে। একই সাথে প্রো ভিসি অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুনুর রশিদকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই খবরে ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নতুন ভিসির মাধ্যমে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠবে এমন প্রত্যাশা সকলের। আরও জানাচ্ছেন অমিত হাসান। ভিসি অপসারণের খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে ক্যাম্পাস জুড়ে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। নিচে গিয়ে বিজয় উল্লাস করেন তারা। বিজয় মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন পুরো ক্যাম্পাস। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়। অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় অপর এক বিজ্ঞপ্তিতে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুনুর রশিদকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য দিকগুলো সমাধান করে নতুন ভিসি একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিছনে ফিরে তাকাবে না। প্রচন্ড রকম আশা জাগছে, প্রত্যাশা জাগছে যে এখন একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার একটা সুযোগ এসেছে। স্বৈরাচারের পতনে, ফ্যাসিবাদের পতনে আমরা কতটা খুশি, কতটা আনন্দিত, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আপনারা উপলব্ধি করতে পারছেন। ভিসির অপসারণে খুশি আন্দোলনরত শিক্ষকরাও। বলছেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনই এমন সাফল্য। নতুন ভিসিকে তার কার্যক্রম পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষকরা। তাকে কাজ করতে দেওয়ার যে পরিবেশ সৃষ্টি করার যে জায়গাটা, সেইটা আমাদের ইনশিওর করা দরকার। তো আমরা জানি কিছু আনস্ক্রুপুলাস এলিমেন্ট থাকে, তারা যদি এই পরিবেশটাকে আবার নষ্ট করে ফেলে তাহলে সেটা শঙ্কার জায়গা হবে। ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, বাবারা তোমরা কালকে সকাল থেকে ক্লাসরুমে ফিরে যাও। শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মানুষ গড়ার কারিগর। কালকে থেকে এই ছাত্রদেরকে বিশ্বে কম্পিট করতে পারে এইরকম রিসোর্স পারসন হিসেবে আপনারা গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করুন। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন করে কর্মসূচির মধ্যে সোমবার রাত 11:30 থেকে অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী। ভিসি পদত্যাগের দাবিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের এক অংশ। অমিত হাসান, এখন, বরিশাল। কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বাড়লেও তাঁতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তির পথে। একসময় কুমিল্লা অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরির সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র 7টি তাঁতি পরিবার। গবেষকরা জানান, শত বছর পর খাদি তার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামালের অভাবে বিলুপ্ত প্রায় তাঁতের খাদি ফিরিয়ে আনতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। শেষ প্রজন্মে তাঁতের দক্ষ কারিগর যারা টিকে আছেন তাদের মাধ্যমে প্রশিক্ষণ ও সংরক্ষণ ব্যবস্থা করা গেলে মসলিনের চেয়েও সহজে খাদির উত্তরণ সম্ভব বলে মনে করেন তারা। মাসুদ আলমের প্রতিবেদন, ছবিতে ছিলেন কামরুল হাসান।
তুলা থেকে সুতা আর তা থেকে কাপড়, সম্পূর্ণভাবে হাতে তৈরি হয় এই কাপড়। কয়েকশো বছর আগের উদ্ভাবিত খাদি সবথেকে বেশি জনপ্রিয় হয়ে ওঠে স্বদেশি আন্দোলনের সময়। এবার ঐতিহ্যবাহী খাদি কাপড় পেয়েছে জিআই স্বীকৃতিও। কুমিল্লার সবার প্রত্যাশা, খাদির ঐতিহ্য রক্ষা এবং বিদেশি বাজার তৈরিতে প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। খাদিটা মূলত আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্যবাহী সম্পদ। আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আমাদের, যে একটা খাদির, কুমিল্লার একটা ঐতিহ্যবাহী খাদি, এটা পেরে গেছে। আমরা যদি ব্যবহার করে এটা সামনে নিয়ে যাই তাহলে এগুলো বাহিরের দেশ পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু জনপ্রিয় এই খাদি কাপড় বর্তমানে বিলুপ্তির পথে। কাঁচামাল হিসেবে তুলার অভাব, সাথে দক্ষ কারিগর ও পুঁজির সংকট, তাই সংকুচিত হয়ে আসছে হাতে বোনা খাদির কাপড়। একসময় কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচং সহ এই অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরি ও সরবরাহের সাথে জড়িত ছিলেন, কিন্তু এখন টিকে আছে মাত্র 60টি তাঁতি পরিবার। কারিগররা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। তাঁতের আছে, পাওয়ার আছে, আমাদের তাঁতের কাপড়টা রেট পড়ে বেশি, এই কারণে ব্যয় হয়ে যায়, কিছু লাভ হতো না। কিছু সরকারও যদি সহযোগিতা করে অনুদানের মাধ্যমে কিছু ট্রেনিং সেন্টারের একটা সুযোগ করে দিত, তাইলে এটাকে আবার টিকিয়ে রাখার একটা চেষ্টা করতাম। তবে খাদির বাজারকে আন্তর্জাতিক করার তাগিদ ব্যবসায়ী ও গবেষকদের। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই শিল্প সংরক্ষণে আরও আগ্রহী হবে। প্রয়োজন আমাদের দেশের বাইরেও তাকে কি করে মার্কেটিং করা যায় এই চিন্তা করা উচিত, এবং এই ক্ষেত্রেই আমাদের সরকারের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। খাদি যে আরামদায়ক এবং পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত এবং এটা খুবই মানে একটা ঐতিহ্যবাহী কাপড়, সেটার একটা আধুনিকায়ন এর মাধ্যমে হবে এবং এর মাধ্যমে এটার বিস্তৃতিও আরও লাভ করবে বিশ্বব্যাপী। কুমিল্লার রাজগঞ্জ, মনোহরপুর ও লাকসাম রোড, রামঘাট এলাকায় রয়েছে 3 শতাধিক খাদির দোকান। যুগের সাথে তাল মিলিয়ে এখন আরও আকর্ষণীয়ভাবে তৈরি হচ্ছে খাদি কাপড়, যার ভালো চাহিদাও রয়েছে। রাষ্ট্রীয় স্বীকৃতিতে খাদির তাঁতি ও ব্যবসায়ীরা উচ্ছ্বাসিত। দেশের গণ্ডি পেরিয়ে যে খাদি পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে দেশপ্রেমের অনবদ্য দলিল আদি খাদি নানামুখী সংকটে। ঐতিহ্য রক্ষায় খাদির সংকট উত্তরণে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। কোরবানি ঈদকে সামনে রেখে পশু মোটাতাজা করছেন পটুয়াখালীর প্রান্তিক খামারিরা। চলতি বছর উপকূলীয় এই জেলায় রেকর্ড সংখ্যক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এমন অবস্থায় লোকসান কাটিয়ে লাভের আশা পশু পালনকারীদের। জসিম পারভেজের প্রতিবেদন। আমন ধান কাটার পর দিগন্ত জুড়ে পড়ে আছে কৃষি জমি, আর সেখানেই গবাদি পশু চড়াচ্ছেন পটুয়াখালীর প্রান্তিক খামারিরা। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে গরু, ছাগল আর ভেড়া পালনে বেশ সফল জেলার খামারিরা। এবছর ৭৩,০০০-এর বেশি গরু এবং প্রায় ৪৬,০০০ ছাগল ও ভেড়া মোটাতাজা করা হয়েছে। কোরবানির পশুর হাটে ন্যায্য দাম পেলে আর্থিকভাবে লাভবান হবার প্রত্যাশা তাদের। প্রাকৃতিক খাবার খেয়েই এরা পুষ্টিকর হয়েছে এবং ভালো, এবং এই গোস্তে বা এই মাংসে কোনো ভেজাল নাই। এবং কোরবানির জন্য আমি এটা কেনা হয়েছে, আমি খামারই করছি এবং কোরবানিতে আমি ছাড়বো। এটা কিডনির ট্যাবলেট খাওয়াইছি, রুচির ট্যাবলেট খাওয়াই, যেটার একটু সমস্যা হয় সেটার আবার একটু ট্রিটমেন্ট করতে হয়। ঘাসের গরুরা আমাদের ভালো মাংস যারা এই দেশি লোকে খাইতে পারে, এই কারণে আমরা এই দেশি গরুটার উদ্যোক্তা নিয়েছি। বাহির থেকে গরু না আসে, সেই ক্ষেত্রে যদি গরুর দাম বাড়ে তাহলে খামারিরা আবার গরু লালন পালন করবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, নিরাপদ পশু প্রস্তুত করতে খামারি ও কৃষকদের পরামর্শের পাশাপাশি পশু লালন পালনে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোরবানির পশুর হাটে কাজ করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদ্য পানি কীভাবে খাওয়াবে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়েছি, যাতে তারা কোনো ধরনের ক্ষতিকর উপাদান যেমন স্টেরয়েড বা অন্য কোনো উপাদান ইউজ না করেই স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু পালন করে সেটাকে হৃষ্টপুষ্টকরণ করতে পারবে। গরুর হাটগুলো রয়েছে, সেখানে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে এবং এটা আমাদের নজরদারিতে থাকবে, যাতে অসুস্থ এবং অস্বাভাবিক এবং হরমোন মিশ্রিত অথবা স্টেরয়েড মিশ্রিত গরু বাজারে সরবরাহ না হয় এবং আমাদের খামারি
ভোক্তা পর্যায়ে না যেতে পারে সেটা আমরা কঠোর হস্তে নজরদারিতে রাখবো। কোরবানি ঈদকে ঘিরে পটুয়াখালী জেলার 8টি উপজেলায় 1,33,371টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে চাহিদা রয়েছে 1,28,188টি পশুর। এই হিসেবে এবার গবাদি পশু বেচাকেনায় লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে 6,376 কোটি 44 লাখ টাকা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। চলতি মৌসুমে দিনাজপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো ধানের উৎপাদন। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে ভালো, তবে ধানের ন্যায্য মূল্য নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা। সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত ধানের তুলনায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। সোহেল রানার তথ্য ও ছবিতে বিস্তারিত। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ফসল। ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, যাতে হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি বছর দিনাজপুর জেলায় প্রতি বিঘা জমি থেকে কৃষক পাচ্ছেন 22 থেকে 25 মণ ধান। তবে ফলন ভালো হলেও বিক্রি করতে গিয়ে দুশ্চিন্তার ভাগ কৃষকের কপালে। চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি 1440 টাকা মণ দরে ধান কিনবেন। তবে খোলা বাজারে প্রতিমণ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা, আর মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে ধানের পর্যাপ্ত দাম পাচ্ছেন না তারা। এছাড়াও সার কীটনাশকের বাড়তি দাম আর শ্রমিকের মজুরিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। ধান খুব নিচ্ছে না ঠিক মতো, আর কীটনাশক এগুলো সারটার দাম তো বেশি ছিল। আর এই অবস্থায় যে অবস্থায় আছে, এই অবস্থায় আমরা হইলে যে দামটা পড়ে যাচ্ছে, এটাতে কিছু লাভবান হবে না। ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এটা যদি সরকারি গোডাউনত সরকারি দামে যদি দিতে পারতাম তাহলে হয়তো কিছুটা আশা থাকতো। সরকারি নির্ধারিত 1440 টাকা দেওয়ার পরও আমরা 1200, 1250, সর্বোচ্চ 1280 টাকা পাচ্ছি। কৃষি বিভাগ বলছে চলতি বছর এ জেলায় 1,74,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় 2,310 হেক্টর বেশি। এসব জমি থেকে উৎপাদন হবে 8,72,000 টন ধান। এছাড়া বাজারে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বলছেন এই কর্মকর্তা। এখন পর্যন্ত আসলে আমাদের মাঠের যে পরামর্শ সেবা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে, এবং নিয়মিত যে আমাদের কার্যক্রমগুলো, যে উঠান বৈঠক, গ্রুপ মিটিং এবং আমাদের যে আলোকপাত, সেখানে কিন্তু আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। গেল বছর এই জেলায় 1,72,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে উৎপাদন হয় 8,50,000 টন ধান। সোহেল রানা, এখন দিনাজপুর। আবহাওয়া ভালো থাকায় বগুড়ার চরাঞ্চলে মরিচের ফলন ভালো হয়েছে। চাষিরা কাঁচা মরিচ বিক্রি করে লাভবান হলেও লোকসান গুনতে হচ্ছে শুকনো মরিচে। ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে শুকনো মরিচের দাম কমেছে প্রতি মণে 1,500 থেকে 2,000 টাকা। এছাড়া অন্য সময়ের তুলনায় হাটে ক্রেতা পাইকারি কম থাকায় কিছুটা হতাশ চরাঞ্চলের কৃষকরা। বগুড়া থেকে রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল সাগর। দেশের মরিচের মোট চাহিদার বড় অংশের যোগান দেন বগুড়ার কৃষকরা, যার বেশিরভাগই উৎপাদিত হয় চরাঞ্চলে। মৌসুমের শেষ দিকে পাকা মরিচে লাল হয়ে ওঠে কৃষকের বাড়ির চালা থেকে উঠোন। ভোরের আলো ফুটতেই নৌকা বোঝাই এসব শুকনো মরিচ নিয়ে যমুনার তীরবর্তী হাটের উদ্দেশ্যে ছোটেন চরাঞ্চলের কৃষকরা। মৌসুম চলাকালে নদীপাড়ের কয়েক ঘন্টার হাটগুলো কৃষক পাইকারের হাক ডাকে মুখর হয়ে ওঠে। তবে এ অঞ্চলের কৃষকরা মৌসুমের শুরুর দিকে কাঁচামরিচ বিক্রি করে বেশ ভালো দাম পেলেও লোকসান গুনতে হচ্ছে শুকনো মরিচে। গেল কয়েকদিনে শুকনো মরিচের দাম কমেছে মণ প্রতি 1,500 থেকে 2,000 টাকা। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় হাট বাজারে বেড়েছে মরিচের সরবরাহ। সে তুলনায় নেই ক্রেতা পাইকার বা দেশের নামকরা খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর প্রতিনিধি, যার প্রভাব পড়েছে বিক্রিতে। কমেছে দাম। প্রতিদিনই দর কমায় বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। 7,000 টাকা মন মরিচ আমরা বেচছি, 7,000, 9,000 সিনো আর মোটা মরিচ আছে। সেই হিসেবে মনে করেন কোনো মতো খরচা উঠছে। এখন যে দাম, এই খরচা তো দূরের কথা, এই মরিচ বেচছি 4,000 টাকা করে, সেই মরিচ আজ দাম করি 1800। এই হিসেবে খরচা উঠে না। কাঁচা যখন বেচলাম, ধরেন প্রথম বেচলাম হলে আপনার 100 টাকা কেজি, পরে আস্তে আস্তে আপনার ধরেন তারপরে তোলা যায়, সে দাম কমে এলো 70 টাকা কেজি। এরপরে আবার আরেক তোলাত গেলাম, তারপর মনে ধরেন 50 টাকা কেজি।
এই 50 টাকা কেজি বেচার পরে থেকে আপনার 16 টাকা কেজি পর্যন্ত আমি বেচছি। 220-30 টাকা পড়ে যায়, 250 টাকা চাইলে তাও বিক্রি হতে চায় না, বাজার কম খাবেছে না সময়। মূল কথা বাজার কম, ঢিল, বেচা কেনার সমস্যা। হ্যাঁ, 7,000 টাকা কেনা হচ্ছে মোটা মরিচ, এখন বিক্রি হবে হয়তো 7,100-200 এরকমই। একবার পঞ্চগড়ের মরিচটা এখন নামার কারণে বাজার কমে গেছে, আর আগে 8-9 হাজার বাজার আছিল। শুকনো মরিচে যখন প্রত্যাশিত দর না পাওয়ার অভিযোগ কৃষকের, তখন কৃষি বিভাগ বলছে উল্টো কথা। হেক্টর প্রতি ফলন ছিল শুকনাতে 3 টন এবং কাঁচাতে 10 থেকে 12 টন, এবং মরিচের বাজার ছিল 1 বিঘা মরিচ করতে আমাদের কৃষকের খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, এবং সেটা থেকে তারা লাভ করে প্রায় 25 হাজার টাকা, মানে সব মিলে বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকা। আর মরিচের এবার আবাদ আমাদের সারিয়াকান্দিতে যথেষ্ট ভালো ছিল, আবহাওয়া অনুকূল ছিল। আমাদের কৃষি ডিপার্টমেন্ট সবসময় কৃষকের পাশে আছে এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবছর বগুড়ায় 5,700 হেক্টরের বেশি জমিতে মরিচের আবাদ করা হয়েছে, যার মধ্যে প্রায় 3,500 হেক্টরই যমুনার চরে। এসব জমি থেকে কয়েকশো কোটি টাকার মরিচ বিক্রির লক্ষ্য কৃষি বিভাগের। রাজীব সেলিম, এখন বগুড়া। টানা তাপপ্রবাহে বিপাকে যশোরের রেণু উৎপাদনকারীরা। ভরা মৌসুম হলেও তীব্র গরমে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে রেণু উৎপাদনের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ নিয়ে আরও জানাতে যশোরের চাঁচড়া থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, তীব্র গরমে হ্যাচারি মালিকরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাবেন, এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণের সংশ্লিষ্ট দপ্তর থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমরা যারা উৎপাদন করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে উৎপাদন ব্যাহত হবে। বিশেষ করে মার্চ থেকে আগস্ট কিন্তু যে রেণু উৎপাদনের ভরা মৌসুম, এই যে রেণু যশোর জেলা থেকে প্রায় 60% রেণু পোনা উৎপাদন হয় এবং সারা দেশে সরবরাহ করা হয়। এখানে যে 40টি হ্যাচারি রয়েছে, সেই 40টি হ্যাচারিতে বছরে প্রায় 1,50,000 কেজি কিন্তু রেণু পোনা উৎপাদন হয়ে থাকে। এবং এই যে মাছ উৎপাদন হয়, বিশেষ করে কাপ জাতীয় রেণু উৎপাদন হয়, এর মধ্যে 64.86 টন। আর জেলার চাহিদা কিন্তু রয়েছে 15.23 টন। এই থেকে উদ্বৃত্ত থাকে 49.63 টন। সেক্ষেত্রে এই যে উদ্বৃত্ত মাছগুলো কিন্তু সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে এখান থেকে। কিন্তু আমরা দেখছি যে গরমের কারণে যে উৎপাদন সেটি যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যে বিক্রি সেটি কিন্তু সকাল থেকে জমজমাট থাকে। আমরা বর্তমান দেখছি যে সেই জমজমাট বাজারটি নেই, এখানে বিক্রি কিনেও কিন্তু কম হচ্ছে। সেক্ষেত্রে যারা ব্যবসা রয়েছেন তারা বলছেন যে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে এই যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু তাদের যে মাছ, বিশেষ করে রেণু, সেটি অনেক সময় মারা যাচ্ছে। এই সময়টা আসলে যদি পানির যে তাপমাত্রা সেটি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে, তাহলে তাদের মাছ উৎপাদন ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু বর্তমানে 40 ডিগ্রির উপরে যে তাপমাত্রা সেটি বিরাজ করছে, ফলে যে মাছের যে পানির সেটি তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু এই যে মাছ সেটি মারা যাচ্ছে। সব মিলে ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। অন্য কাজের সুযোগ না থাকায় সংসার চালাতে 3 চাকার যান বেছে নিচ্ছেন পঞ্চগড়ের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। গেল কয়েক বছরে শহরটিতে এই যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এতে কর্মসংস্থান তৈরি হলেও বাড়ছে যানজট ও দুর্ঘটনার সংখ্যা। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। উত্তরের ছোট্ট শহর পঞ্চগড়, করতোয়ার তীরে গড়ে ওঠা এ শহরে দিন দিন মানুষের চাপ যতই বাড়ছে ততই বাড়ছে 3 চাকার যানবাহন। কর্মসংস্থানের সীমাবদ্ধতায় অনেকেই ভরসা রাখছেন 3 চাকার ব্যাটারি চালিত এই যানবাহনে। কেউ ধার করে, কেউ জমানো টাকা খরচ করে কিনছেন বা ভাড়ায় চালাচ্ছেন এই রিক্সা, ভ্যান কিংবা ইজি বাইক। বর্তমানে এসব যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে 6,000-এ। বিকল্প না থাকায় এই পেশায় নামছেন অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। এখন তো আর পা রিক্সা নেই, এখন তো সব ব্যাটারি চালিত। এখানে লোহার ব্রিজ ছিল, আটানা ব্রিজ করছি, তখন রিক্সা কম ছিল, এখন অটো রিক্সা হয় না, অতিরিক্ত রিক্সা হয়ে গেছে। আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গের মধ্যে কোনো ভারী কারখানা নাই। যদি একটা ভারী কারখানা থাকতো তাহলে রিক্সা ভ্যান ছাড়া
হয়তো ওই কর্মস্থলে যাইতে পারতো, কিন্তু এরকম তো কোনো কর্মও নেই আমাদের উত্তরবঙ্গের মধ্যে। একটা রিক্সা শোরুম থেকে লোনে নিয়ে ওইটাই তার রুটি রুজির একটা পথ, সে শেষ পর্যায়ে এসে বাঁচে নেয় আর কি। তবে ব্যাটারি চালিত যানবাহন বাড়তে থাকায় প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ঘটনা। সরু রাস্তায় এই যানের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ হারাচ্ছে শহরের ট্রাফিক ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো চলতে পারে সে ব্যবস্থা করেছি, এবং মিলগেট আছে, স্বদেশ মার্কেট আছে, ধাক্কামারা গোলচত্বর আছে, এই সমস্ত জায়গায় ইজিবাইক, অটোরিকশা এবং বিভিন্ন পরিবহনকে কিভাবে সুশৃঙ্খলভাবে চলাচল করবে সেই ব্যাপারে তাদেরকে সচেতন করেছি। একদিকে নিয়ম না মেনে অতিরিক্ত শব্দ ও অসচেতন চলাচলের কারণে বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে বেকারদের জন্য হয়ে উঠেছে ভরসার বাহন। ফলে নগর ব্যবস্থাপনায় তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। এই শহরের রাস্তাগুলো অনেক সংকীর্ণ, বেশি একটা বড় না, কিন্তু দেখা যাচ্ছে যে এই শহরের পুরো রাস্তায় অটোদের নিয়ন্ত্রণে। এদের কোনো ট্রাফিক রুল এরা মানে না, এবং এরা কেউ প্রশিক্ষিত নয়। হঠাৎ করেই এরা অটোরিকশার বিভিন্নভাবে কিস্তিতে হোক বিভিন্নভাবে কিনতেছে। এই সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই সেক্টর যারা অলরেডি নেমে গেছেন, আমরা চাইলেও তাদেরকে সেভাবে বন্ধ করতে পারছে না। আমরা চেষ্টা করছি তাদের কীভাবে একটি ডিসিপ্লিন ওয়েতে তাদেরকে পরিচালনা করা যায়। আমরা একাধিকবার এই অটোরিকশাদের সাথে বসেছি, ইজিবাইক ওয়ালাদের সাথে বসেছি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছি, তাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছি। শহরের বুক তোলপাড় করে চলা 3 চাকার এই যানবাহনগুলোর শৃঙ্খলা আনার পাশাপাশি এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সৌদি আরবের নির্ধারিত কোটা পদ্ধতির কারণে এবারের হজে অংশ নিতে পারছেন না যুক্তরাজ্যের হাজারো মুসলিম। প্রায় 50,000 আবেদনকারীর মধ্যে হজ পালনের সুযোগ পাবেন মাত্র 6,000 মুসল্লি। প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে প্রতিবছর হজ পালন করেন প্রায় 20 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তবে সৌদি আরবের নির্ধারিত কোটা পদ্ধতির কারণে চরম উদ্বেগ আর অনিশ্চয়তায় রয়েছেন যুক্তরাজ্যের মুসলিমরা। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নুসুক অ্যাপের মাধ্যমে চলছে সরাসরি হজ বুকিং প্রক্রিয়া। যুক্তরাজ্য থেকে অ্যাপটিতে আবেদন করেছেন প্রায় 50,000 মুসল্লি। যদিও কোটা পদ্ধতির কারণে এবছর মাত্র 6,000 ব্রিটিশ নাগরিক হজ পালনের সুযোগ পাবেন। 2001 সালে আদমশুমারির তথ্য বলছে ব্রিটেনে মুসলিমের সংখ্যা 6.5%। 10 বছরে এই সংখ্যা বেড়েছে 39 লাখ। সে হিসেবে হজে কোটা বাড়ার কথা থাকলেও উল্টো কমেছে। নতুন এই সিদ্ধান্তের কারণে দেশটির $17 কোটি হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি হুমকির মুখে। ইতোমধ্যে অনেকেই গুটিয়ে নিয়েছেন প্রতিষ্ঠান। এ খাতের হাজারো মানুষের কর্মসংস্থান বাঁচাতে সৌদি সরকারের কাছে কোটা বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। কোটা যে 3,600 যেটা এগুলো এনাফ নাই, কোনো লেখানো এনাফ নাই। যেন আপনার more than 30,000 মানুষ কিউত আছে, 3,600 এটা এনাফ নাই। এটারে যে কোনো উপায়ে এটারে ইনক্রিজ করার দরকার। অনেক মানুষ আছেন, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, হজ আগে করছেন না, তারা এত আশা করছেন হজ যাইতা, কিন্তু নুসুক প্ল্যাটফর্মর এই প্রবলেমর কারণে তারা যে যাইতা পারে না। এটা লাগে আমরা আফসোস। আগে ইলা সিস্টেম আসিল না, আগর সিস্টেমটা ভালো আসিল, যেটা মানুষে বুকিং দিছেন, আমরা এজেন্ট হলো মানুষ হজ যাইতে পারছে। কোটার কারণে বঞ্চিত হওয়া অসংখ্য ব্যক্তি হজে যেতে বেছে নিচ্ছেন ভিন্ন পথ। বাংলাদেশের মতো কোটায় আধিক্য থাকা বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করে হজে যাচ্ছেন তারা। কোটা পাওয়া জামাই মধ্যে 2-3 বছর আমি পাবো না, বা একটা লটারি সিস্টেম করে এবার বিভিন্ন রকম হয়রানি, তার জন্য আমি এখান থেকে না করি বাংলাদেশ থেকে আমি ইজিতে যাইতে পারতেছি, সেই জন্য আমি এইভাবে লাইন করছি। আগামী 18 মে যুক্তরাজ্যের হজ যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট উড়াল দেবে। চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে 4 জুন। এখন যুক্তরাজ্য। যুক্তরাজ্যে অভিবাসন নীতি কঠোর হওয়ায় সেবামূলক প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে কর্মী সংগঠনগুলো। গেল সোমবার ক্ষমতাসীন লেবার পার্টি নতুন অভিবাসন নীতি ঘোষণা করার পরেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে বসতি স্থাপন ও নাগরিকত্ব অর্জনের জন্য দেশটিতে বসবাসের সময়কাল 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। নতুন এই নীতিমালায় একটি শ্বেতপত্র প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে অভিবাসন বিরোধী রিফর্ম পার্টির জয়ের পরে অভিবাসী ইস্যুতে চাপের মুখে পড়েন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনিয়ন্ত্রিত সীমান্তে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার বিষয়টি গেল বছর নিজের নির্বাচনী ইশতেহারেও যোগ করেছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা।
অবশেষে গেল সোমবার নতুন অভিবাসন নীতিমালার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন নীতিমালা অনুসারে যুক্তরাজ্যে কমপক্ষে 10 বছর বসবাস করার আগে কেউ নাগরিকত্ব অর্জন করতে পারবেন না। পূর্বের নীতিতে এই সময়সীমা ছিল 5 বছর। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ড আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন স্টারমার। নতুন নীতিতে পোষ্য কোটায় প্রাপ্তবয়স্করা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে তাদেরকেও ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানের প্রমাণ দিতে হবে। Every area of the immigration system, work, family and study, will be tightened up so we have more control. Skill requirements raised to degree level. English language requirements across all routes, including for dependents. The time it takes to acquire settled status extended from 5 years to 10. প্রধানমন্ত্রীর এই ঘোষণায় অভিবাসন বিরোধীরা সন্তুষ্ট হলেও এ নিয়ে বিভাজন আছে। স্কটল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার কেইট ফর্বস বিবিসিকে জানিয়েছেন, নতুন অভিবাসন নীতির কারণে সেবামূলক সংগঠন, দাতব্য সংস্থার মতো প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হতে পারে। তিনি মনে করেন, নতুন কৌশলের অংশ হিসেবে সেবাদানকারী প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগ কমানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্যের শ্রম প্রশাসন। চলতি বছর কম দক্ষ কর্মীদের ক্ষেত্রে 50,000 ভিসা কমানোর লক্ষ্য হাতে নিয়েছে প্রশাসন, আর এতেই চটেছে কর্মী সংগঠনগুলো। শ্রম ভিসা কঠিন করা ছাড়াও নতুন নীতি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত বিদেশিদের ওপর কড়া নজর রাখবে যুক্তরাজ্যের সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার নিশ্চিত করেছেন, নতুন নীতিতে যুক্তরাজ্যের মাটিতে কোনো বিদেশি নাগরিক ফৌজদারি অপরাধ করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধানও যুক্ত করা হবে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে টিউশন ফি নিয়ে আসছে তার উপরেও কর আরোপের বিষয়টি বিবেচনা করছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী গেল জুলাইয়ে নির্বাচনের পর থেকে অন্তত 24,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে স্টারমার প্রশাসন, যাদের একজনেরও আইনগতভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি ছিল না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি সংক্রান্ত চুক্তি করল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রিয়াদের সঙ্গে $14,200 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্র বলছে, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য। $1 লাখ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আদৌ কতটা সফল হবেন ট্রাম্প, এ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন ঐতিহাসিক এক অস্ত্র চুক্তির ঘোষণা এসেছে রিয়াদ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $14,000 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়েছে সৌদি আরব। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এই চুক্তির আওতায় সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান। এসব সরঞ্জামের তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রপথ ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশটির স্থল ও বিমান বাহিনী আধুনিকীকরণ এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে ওয়াশিংটন। চুক্তি স্বাক্ষরের পর হোয়াইট হাউস জানায়, এই চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বর্ণযুগে প্রবেশ করল ওয়াশিংটন ও রিয়াদ। সামরিক সরঞ্জাম বিক্রি ছাড়াও চুক্তি অনুসারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে রিয়াদে সৌদি রয়্যাল কোর্টে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মাধুর্য উপস্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজের বুদ্ধি ও বিবেচনাবোধের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। অর্থনৈতিকভাবে দুই দেশ যে একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল, সেটিও উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। Tremendous relationship over the years. It's now a long time. We got to know each other when you visited the White House. I remember so well, and I was so impressed with this young guy who was very wise. এর আগে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন টেসলার প্রধান নির্বাহী এবং তার প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক, ওপেন AI এর স্যাম অল্টম্যান সহ সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। রাজকীয় মধ্যাহ্নভোজের আগে মার্কিন এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজও।
হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে, সৌদির পর বুধবার কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করবে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। ক্যাম্পাসে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যু, মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস, সন্দেহভাজন কয়েকজন আটক। পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারে আরও বেপরোয়া হতে পারে সন্ত্রাসীরা, শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধের তাগিদ। অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। শুটিং ফেডারেশনের অস্ত্র জুলাই আন্দোলনের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ, কমিটি দেওয়ার আগে আরও যাচাই বাছাই চায় জাতীয় ক্রীড়া পরিষদ। চাহিদা বাড়লেও বিলুপ্তির পথে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্প। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামাল পুঁজি সংকটে পেশা ছাড়ছেন কারিগররা। এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরব $142 বিলিয়ন সমরাস্ত্র চুক্তি সই, $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী রিয়াদ, জানালেন যুবরাজ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।